নবম শ্রেণীর আজ আমি কবিতা রিভিশন দেব। কবিতার নাম হচ্ছে নোংর। কবিতার নাম হচ্ছে নোংর। তো কবিতা রিভাইজ দেওয়ার সময় আমি তো এর আগে কবির পরিচিতি, কবি সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা, প্রাসঙ্গিক তার কথা ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন নোংর কবিতাটা মূল ভাব, তার যে সার সংক্ষেপ সেইটা বলে প্রশ্নোত্তর আলোচনা করবে যা। তো নোংর কবিতা লিখেছেন কে? অজিত দত্ত। অজিত দত্ত এই নোংর কবিতাটা লিখেছেন। তো আমি বারবার একই বিষয় বলছি যে আমরা এই কবিতা আলোচনা আগে তো করেছি, এখন যেহেতু একটা লিঙ্ক, একটা ক্লাস, তাই তার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আমাকে যেটা করতে হচ্ছে, কবিতাটা একবার ব্যাখ্যা করে দিতে হচ্ছে সঙ্গে। এখন নোংর মানে হচ্ছে লোহার শিকল বিশেষ বা কাঁটা বিশেষ, যেটাতে নৌকাকে কাছির সঙ্গে তটে গিয়ে আটকানো যায়। তাহলে এই শব্দটার মানে আমাদেরকে জানতে হচ্ছে, এই মানে না জানলে আমরা বিষয়টা বুঝতে পারবো না। তাহলে নৌকা আটকাবার লোহার যন্ত্র বিশেষ, যেটাকে জিঞ্জির বা শিকড়ও বলতে পারি আমরা, দরজার যে জিঞ্জির বা শিকড় থাকে সেই রকম বা সেই টাইপের। এবার কবিতাটা কি ধরনের কবিতা, এটা আর একবার তোমাদেরকে মনে করিয়ে দিই। কবিতাটা হচ্ছে রূপকধর্মী। কবিতাটা রূপকধর্মী কবিতা। কবিতাটা কি ধর্মী কবিতা? রূপকধর্মী কবিতা। এখন আমাদেরকে জানতে হবে যে রূপকধর্মী কবিতা কাকে বলে। রূপকধর্মী কবিতা হচ্ছে যে সমস্ত কবিতা তার বাইরে যেমন একটা মানে থাকবে, ঠিক তার অন্তর্নিহিত বা তার ভিতরেরও একটা অর্থ বহন করবে। অর্থাৎ যে কবিতা সমূহ হবে দুটো অর্থকে বহন করে চলবে। সুজা কথায়, পাতি বাংলায় যে কবিতা দুটো অর্থ আছে, ভিতরের একটা, বাইরের একটা, তাকে বলা হয় রূপকধর্মী কবিতা, যেটা আমরা নোংর কবিতায় পেয়েছি। নোংর কবিতায় শুধুমাত্র একটা নৌকাকে নিয়ে বাণিজ্য যাত্রা নয় এবং তার বাধা বিপত্তি নয়, কবি এই কবিতায় আমাদের সংসার জীবনের চিরন্তন একটা সত্যকে এখানে তুলে ধরেছে, যার ফলে একটা বাইরের মানে পেয়েছি আর একটা অন্তর্নিহিত যেটা ভিতরের মানে সেটাও পেয়েছি। এই জন্য এই কবিতাটা হচ্ছে রূপকধর্মী কবিতা। তো রূপকধর্মী কবিতার বৈশিষ্ট্য আমি বললাম এবং সেই বৈশিষ্ট্যের মধ্যেও এটা পড়ে নোংর কবিতা। কবিতা হলে এই কবিতায় কি বলতে চেয়েছে, আগে আমরা বাইরের যে মানেটা সেটা আমরা জানবো। যে কবি অজিত দত্ত বলেছেন কি, যে বাণিজ্য তরী নিয়ে নাবিক কি করেছে, যাত্রা করেছে। কোথায়? সমুদ্রে। তো নৌকা যাচ্ছে বাণিজ্য তরী নিয়ে, কিন্তু সারা রাত মিছে দাঁড়টানি, অর্থাৎ সারা রাত পরিশ্রম করেছেন যে তার বাণিজ্য তরীকে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবেন। কিন্তু বিপত্তি কোথায় হয়েছে?
তটের কিনারে এসে নৌকা নোঙর হয়ে গেছে, শিকলের সঙ্গে আবদ্ধ হয়ে গেছে, বাধার সৃষ্টি হয়েছে। যার ফলে কি হবে, কবি যেটা লক্ষ্য, নাবিকের যেটা লক্ষ্য, সেটা ব্যাঘাত ঘটেছে। নাবিক সারা রাত পরিশ্রম করেছে, নৌকার যে সমস্ত বাণিজ্য পণ্য আছে, বাণিজ্য সামগ্রী, পণ্য, বাণিজ্য সামগ্রী, সেইগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছে। নৌকার যখন জোয়ার আসছে তখন প্রবল জল, আবার যখন ভাটা আসছে জল শুষে নিচ্ছে, এই বাধা বিপত্তি। সহজেই তো আর যাত্রা করা যায় না। কোনো জিনিসকে পেতে গেলে, কোনো সাধনা করতে গেলে, কোনো অর্থ উপার্জন করতে গেলে, কোনো অসাধ্যকে সাধন করতে গেলে সহজেই যদি পাওয়া যায়, তাহলে সেই পাওয়ার মধ্যে একটা আনন্দ থাকে না, অনাবিল যে আনন্দ থাকে। সহজেই পেয়ে গেলে মানুষ যত্নশীল হয় না। আমরা সংসার জীবনেও দেখেছি যে সমস্ত ছেলে না চাইতেই ফল পায়, না চাইতেই জামা পায়, না চাইতেই বই পায়, না চাইতেই খেলার সামগ্রী পায়, তাদের কিন্তু যত্ন থাকে না জিনিসে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলাতেও দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবন বর্ণনা করেছে, তোমরা ছেলেবেলা পড়লে বুঝতে পারবে। তো এখানেও যদি কেউ না চাইতে কোনো জিনিস পেয়ে যায়, তাহলে তার কদর, তার যত্ন, তার গুরুত্ব, তার তাৎপর্য, তার উপলব্ধি হয়। কিন্তু মানুষ কষ্ট করে যখন কিছু হাসিল করে, মানুষ কষ্ট করে যখন কিছু করায়ত্ত করে, মানুষ কষ্ট করে যখন কিছু পায়, তখন সেই পাওয়ার মধ্যে থেকে অতৃপ্তি একটা আনন্দ একটা থেকে যায়, অনাবিল আনন্দ। তো কবি সে বাণিজ্য যাত্রা করেছে, বাণিজ্য যাত্রা বাধা বিপত্তি হয়েছে, সারা রাত যাত্রা তুলছেন, নাবিক দিকভ্রান্ত হয়ে গেছে, কি করে যাবে, কোন দিকে যাবে, কম্পাসও নেই যে দিক নির্ণয় করবে, হেঁটেই চলেছে। তো উত্তর আকাশে সেই যে ধ্রুব তারা, সেই তারাকে দেখে দিকে নিশানা করছে, এবং সেইভাবে দিক নির্ণয় করে যাচ্ছেন। এরপরে কি হয়েছে, যে যাওয়ার পথেও বাধার সৃষ্টি হয়েছে। সারা রাত পরিশ্রম করেছেন, দাঁড় টেনেছেন, কিন্তু গিয়ে শুনছেন কি হয়েছে, যে নোঙর হয়ে গেছে, বাধার সৃষ্টি হয়েছে। কবির লক্ষ্য ছিল কি, যে এই যে বাণিজ্য তরিতে যে সমস্ত সামগ্রী আছে, যে সমস্ত পণ্য আছে, সেইগুলো গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তার জন্য কিছু রিটার্ন পাবেন, তার জন্য মানি পাবেন, তার জন্য তার কি হবে, যে কিছু মানে হচ্ছে কি মূল স্বার্থ, যেটা মূল উদ্দেশ্য, সেটা সাধন হবে। কিন্তু যেহেতু নোঙর পড়ে গেছে, তাই কবি বলেছেন যে সেখানে তার পৌঁছানো সম্ভব হচ্ছে না, তার চিরকালের মধ্যে যেন একটা বাধা সৃষ্টি হয়ে গেছে। তো তবুও তিনি দাঁড় টেনে চলেছেন, পরিশ্রমের শেষ নেই, যে যদি পৌঁছাতে পারি, যদি নোঙর খুলে দেয়, যদি আবার তিনি সেই লক্ষ্যে পৌঁছে যান, সেই জন্য কি হয়েছে, যে তিনি দাঁড় টেনেই চলেছেন। কবি এই কথা এখানে বলেছেন। অন্তর্নিহিত অর্থ কি বলতে চেয়েছেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতাতেও দেখেছি, যে সারা পৃথিবীটাকে কবি একটা নৌকার সঙ্গে তুলনা করেছেন। সে নৌকা ভাসমান নৌকা। তো সেই নৌকাকে যা দেবে সে তাই নেবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নৌকাকে কি কিভাবে তুলনা করা যায় সেই প্রসঙ্গের অবতারণা, এটা জানলে তোমাদেরও ভালো লাগবে। তো সেই নৌকাতে যা দেওয়া হবে পৃথিবীকে, সোনার ধান সে নেবে, তার অর্জিত সম্পদ সে নেবে, তার শখের জিনিস সে নেবে। পৃথিবীতে যা কিছু আছে, কারণ নৌকা তো পৃথিবী। কারণ পৃথিবীর সৃষ্টি পূর্বে তো আমরা জানি পৃথিবী ভাসমান অবস্থায় ছিল। একটা মাদুর যেমন মহাসমুদ্রে বিছিয়ে দিলে যেমন সে টাল বেটাল অবস্থা হয়, সেরকম টলমল করছিল। আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী। তা সে দিচ্ছে আর নিচ্ছে, তার নেওয়ার শেষ নেই। কিন্তু কবি যখন বলছেন যে আমাকেও ওখানে অমর করে নাও পৃথিবী, আমাকেও ওখানে ঠাঁই দাও, তখন নৌকা কি বলছে, ঠাঁই নাই সোনার সে আমার সে তরি,
তোমারই সোনার ধানে গেয়েছে ভরি। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গেয়েছে ভরি। নৌকা কি বলছে? ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গেয়েছে ভরি। অর্থাৎ তুমি যা অর্জন করে গেছো তার এতে ভরে গেছে, সেখানে জায়গা নেই। তা আমাদের এই পৃথিবীটাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নৌকার সঙ্গে তুলনা করেছিলেন। কবি অজিত দত্ত আমাদের সংসার জীবনটাকে নৌকার সঙ্গে তুলনা করেছেন। যে নৌকা যেমন কি হয়, যে যখন নদীতে বা সমুদ্রে চলে তখন কি হয়, সবসময় তার মধ্যে একটা ঝাঁকুনি থাকে। আমাদের সংসারেও ঠিক তাই, সব সময় দ্বন্দ্ব, সংঘাত, শান্তি, ভালোবাসা, স্নেহ আছে। তো সেই সংসার যাত্রা করতে হলে কি হয়, স্মুথলি চলে, গড়গড় করে সে চলতে থাকে সংসারের চাকা? না, সেখানেও বাধা বিপত্তি হয়, যেমন নৌকার হয়েছে। তিনি বলেছেন স্রোতের প্রবল প্রাণ, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তারপর নদীতে কি আছে? জোয়ার আর ভাটা। জোয়ার মানে নদীর জল ফুলে ফেপে ওঠে, চারদিকে উথাল পাতাল হয়ে। ভাটা মানে গড়গড় করে জল সব টেনে নেবে যায়। সংসার জীবনেও ঠিক কখন আসে অর্থের সচ্ছলতা, সংসার অর্থে পরিপূর্ণ হয়ে যায়, আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, সৌন্দর্য বিরাজ করে, শান্তি অটুট থাকে। আবার যখন দুঃখ এসে ঝটকা দেয় তখন সেই জোয়ারে ভাটার জলের মতো সব তত্তর করে নেবে। মিলছে তো? তোমরা বুঝতে পারছো তো? কিন্তু আমি সংসার চালাবো, চালনা করবো, এটা আমার হাতের চাবিকাঠি নেই। কোন অদৃশ্য কোন শক্তির, আমাদের ভাগ্যের লিখন, মহান করুণাময় আল্লাহ সবকিছু চাবিকাঠি হচ্ছে তাঁর হাতে। আমরা পরিশ্রম করে যাব, আমাদের নৌকা বাঁধার সৃষ্টি হবে, আমরা ব্যর্থ হব পদে পদে, কিন্তু ব্যর্থ হয়ে সেখান থেকে শিক্ষা নেব, পিছিয়ে আসবো না, আমরা আবার ট্রাই করবো। এরকম গল্প তো অনেক আছে, কবি এখানে সেটাই বলতে চাইলেন। তবু দাঁড় টানি এ কথার মধ্য দিয়ে, বা সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত মিছে দাঁড় টানি, এইসব শব্দের মধ্য দিয়ে কবি সে কথাই বলতে চায়। তাহলে আমরা মোটামুটি একটা সাযুজ্য খুঁজে পেলাম সংসারের সঙ্গে নৌকা, এবং এই জন্যই কবিতাটিকে আমরা রূপকধর্মী কবিতা, এই জন্যই কবিতাটিকে রূপকধর্মী কবিতা বলা হয়েছে। তো যাই হোক, আমরা তাহলে কবিতার অর্থ এবং এ আমরা বুঝতে পারলাম। এখন আমরা উল্লেখযোগ্য কিছু লাইন থেকে আমরা প্রশ্ন করতে পারি। আমরা যেমন প্রশ্ন করতে পারি, নোংর কবিতাটি কি ধরনের নোংর কবিতাটি কি ধরনের কবিতা? আমি আলোচনাতেই বলেছি যে এই কবিতাটি রূপকধর্মী, এই কবিতাটি রূপকধর্মী কবিতা। আচ্ছা, কবি এখানে নৌকাকে বা বাণিজ্য তরীকে, তরী মানে নৌকা, বাণিজ্য তরীকে কার সাথে তুলনা
আমরা 1 নম্বর করছি, এখান থেকে এমসিকিউ হয়ে যাবে। কবি এখানে নৌকাকে বা বাণিজ্য তরীকে কার সাথে তুলনা করেছেন? সংসার জীবনের সঙ্গে। কবি আমাদের সংসার জীবনকে বাণিজ্য তরীর সাথে, আমাদের সংসার জীবনকে বাণিজ্য তরীর সাথে সাথে তুলনা করছেন। যাই হোক, এইভাবে আমরা এর পরবর্তী প্রশ্নে যাব। সারা রাত নিচে ডাকতেন, কবিতা একটা লাইন। এখানে কবি নিচে দাঁত টানা বলতে কি বুঝিয়েছেন? কবি এখানে নিচে শব্দ আমরা একেবারে আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, মিথ্যা, মিছে বলেছেন। কবি এখানে নিচে দাঁত টানা বলতে কি বুঝিয়েছেন? এখানে কবি নিচে দাঁত টানা বলতে ব্যর্থ পরিশ্রমকে, সারা রাত নিচে দাঁত টানি বলতে কবি এখানে ব্যর্থ পরিশ্রমকে নিচে দাঁত টানার সাথে তুলনা করেছেন। আবার এটাও বলা যাবে যে আরো অন্যভাবে বলা যায় যে যেহেতু নৌকা নোঙর হয়ে গেছে সেই জন্য তিনি দাঁত টানাকে মিছে বলেছেন, কারণ গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না বলে। কিন্তু মূল এ হচ্ছে যে ব্যর্থ পরিশ্রমকে বুঝিয়েছেন, যে তিনি পরিশ্রম করেই যাচ্ছেন আর দাঁত টানা হচ্ছে, তার দাঁত টানার কোনো সার্থকতা নেই, এ কথাই বোঝাতে চেয়েছেন। তারপর ভাটার শোষণ। নদীর প্রবল প্রাণ করে আহরণ। তারপর ভাটার শোষণ। তো কবি এখানে ভাটা বলতে ভাটা শোষণ বলতে কি বোঝাতে চেয়েছেন? তো আমরা এখানে ভাটা শোষণ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ভাটা শোষণ বলতে কবি এখানে যে জল নেই
আর জল না থাকলে জোয়ার আর ভাটা, জোয়ারের বিপরীত অবস্থান হচ্ছে ভাটা। তাহলে যেহেতু ভাটা পড়ে গেছে তাই নৌকা ভালোভাবে চলবে না, সে কথা কি বোঝাচ্ছে স্যার? কারণ ওই যে বলেছে নিচে দাঁড় টানা, ওই দাঁড় টানার জায়গায় একটা বিষয় বলতে হয়। এই যে দাঁড় টানার কথা বলেছে, এই বিষয়টা একটু আলোচনা করে দিই যে নৌকা দুভাবে চলে। এখন তো কারেন্ট স্টিমার হয়েছে, এখন লঞ্চ হয়েছে, যার ফলে একটা মানে কি বলবো যে একটা বিদ্যুৎ চালিত শক্তি বা মেশিনের সাহায্যে চলছে। কিন্তু তখন নৌকা দুটো ভাবে চলতো, একটা পাল একটা দাঁড়। যখন হাওয়া দিত তখন তার বিপরীতে এতে পাল টাঙিয়ে কাপড় টাঙিয়ে হাওয়া ধরতো, সেভাবে নৌকা চলতো। আর একটা পদ্ধতি হচ্ছে দাঁড়। দাঁড়ের জল নৌকা চলতে হলে কি চাই? জল। তাই কবিখানে বলতে চাইছেন যে যখন ভাটা হয়েছে, ওই যে বলেছে না, তারপর ভাটার শোষণ প্রবল প্রাণ করে আহরণ, অর্থাৎ নদীর আসল প্রাণ তো জল। আর সেই জল যখন ভাটার প্রাণে কমে যায় তখন তার প্রাণটাই তো নিস্তেজ হয়ে যায়, প্রাণটাই তখন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সেই কথাই বোঝাচ্ছে যে এই জন্যই কবি বলেছে তারপর ভাটার শোষণ। যাই হোক, এইভাবে আমরা কি করবো যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রশ্ন প্রস্তুতি নেব। কবিতার লাইনগুলোকে তোমরা মার্ক করে নেবে এবং সেইগুলোকে সেইভাবে আলোচনা করবে। এখানে বেশ কিছু কবিতার লাইন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। আর একটা বিষয়ও বলি যে নামকরণটাও তোমরা একটু কি করবে যে নজর রাখবে। আর নামকরণ করতে হলে তো তোমাকে ভূমিকা করতে হবে। তারপর কবি কি বলতে চাইছেন ওটা আমি আরেকদিন আলোচনা করব, যে তারপর কবি কি বলতে চাইছেন সেই বিষয়টা উপস্থাপন করতে হবে। এরপরে তোমাকে দেখাতে হবে যে নামকরণটা এখানে কতটা সার্থক হয়েছে, সার্থক আছে না নেই, মানে তার পক্ষে এবং বিপক্ষে। এই সার্থক থেকে তার কোনো প্রশ্ন নেই। আর যে বিপক্ষে কিছু বলার থেকে বলেও তোমাকে সর্বসম্মতক্রমে যে নামকরণটা সার্থক হয়েছে সেটাকে তোমার অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে। যদি তার বিপক্ষে কোনো বক্তব্য থাকে তার আগে উত্তরটা আরো যথাযথ হয়, সেই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে।